ইংরেজিতে একটা কথা আছে, ভিলেন্স আর নট বর্ন, দে আর মেড। অর্থাৎ কেউ ভিলেন হয়ে জন্মায় না, পরিস্থিতি তাকে ভিলেন তৈরি করে। আর আমাদের আজকের ভিডিওটা সেরকমই একজন নারীকে নিয়ে। ছোটবেলা থেকেই নিজের ওপর হওয়া অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য মাত্র 19 বছর বয়সে হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন সেই নারী। খুব কম সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন স্বাধীন ভারতের সবথেকে খতরনাক মহিলা ডাকাত সর্দার। নিজের উপর হওয়া নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র ওইটুকু বয়সেই এক রাতের মধ্যে 22 জন পুরুষকে গুলি করে খুন করেছিলেন নিজের হাতে। তাছাড়াও অজস্র চুরি, ডাকাতি আর ছিনতাইয়ের অভিযোগে অপরাধের এমন এক উচ্চতায় পৌঁছে গেছিলেন যে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও নড়ে চড়ে বসেছিলেন তাকে গ্রেফতার করার জন্য। এমনকি দুটো স্টেটের পুলিশের মধ্যেও বচসা শুরু হয়ে গেছিল কে তাকে গ্রেফতার করবে সেটা নিয়ে, কারণ তাকে খুঁজে বার করে গ্রেফতার করা মোটেই সহজ কাজ ছিল না। আইনের চোখে অপরাধী হলেও সাধারণ মানুষের কাছে ওই তরুণী ছিল এক প্রতিবাদী মূর্তি। গরিবের কাছে রবিন হুড, আর সমাজের অত্যাচারিত এবং নিপীড়িত মানুষদের কাছে লড়াইয়ের এক জ্বলন্ত মশাল, দ্য ব্যান্ডিট কুইন ফুলন দেবী। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মাত্র ওইটুকু বয়সেই নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন ফুলন দেবী? কেনই বা একটা গ্রামের 22 জন পুরুষকে এরকম নির্মমভাবে হত্যা করেছিলেন তিনি? তারপর পুলিশ কি আদৌ তাকে গ্রেফতার করতে পেরেছিল? এবং পরবর্তীতে কিভাবেই বা একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল থেকে সরাসরি পার্লামেন্টের সাংসদ হয়ে উঠেছিলেন ফুলন দেবী? নমস্কার, আমি অপূর্ব। ভারতের ইতিহাসে ডাকাতদের অনেক গল্পই হয়তো আপনারা শুনেছেন, কিন্তু ফুলন দেবীর গল্পটা সবার থেকে আলাদা, সবার থেকে ইউনিক। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক আমাদের আজকের ডকুমেন্টারি, দ্য ব্যান্ডিট কুইন ফুলন দেবী। 10ই আগস্ট 1963 উত্তরপ্রদেশের জালুন জেলার অন্তর্গত ঘুরাকা পড়ুয়া গ্রামে এক মাল্লা সম্প্রদায় পরিবারে জন্ম হয়েছিল ফুলন দেবীর। 7 ভাই বোনদের মধ্যে ফুলন তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকেই বড় অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছে ফুলন। তার উপর ফুলনের ঠাকুরদা যখন মারা যায়, ফুলনের কাকা জমির দলিল নকল করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়। ফলে ফুলনের বাবা জমি জমা কিচ্ছু পায়নি। তখন ফুলনের বয়স মাত্র 11 বছর। ওইটুকু বয়সেই কাকার এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ফুলন। প্রথমে একা একা গিয়ে ওই কেড়ে নেওয়া জমির উপরে ধর্নায় বসে পড়েছিল ফুলন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি দেখে পরে একাই কাকার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে কাকাকে শাসাতে শুরু করে। এবং সেই চেঁচামেচি শুনে সেদিন ফুলনের কাকার ছেলে ফুলনকে চুলের মুঠি ধরে গ্রামের বাইরে ফেলে দিয়ে এসেছিল। এদিকে ফুলনের বাবা ওই সময় মেয়ের পাশে দাঁড়ানোর বদলে মেয়ের এরকম আচরণ দেখে তার উপরেই ক্ষুব্ধ হয়ে বসেছিলেন এবং ফুলন বাড়ি ফিরতেই তাকে মারধর শুরু করেন। কারণ ফুলনরা ছিল তথাকথিত নিচু জাতের, আর ওই সময় নিচু জাতের মেয়েদের গালিগালাজ তো অনেক দূরের কথা, প্রতিবাদ করারও অধিকার ছিল না। তাই ফুলনের বাবা ঠিক করেন এই মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচেন। তাই তাড়াহুড়ো করে মাত্র 11 বছর বয়সে ফুলনকে বিয়ে দিয়ে দেন 35 বছর বয়সী এক লোকের সাথে। লোকটির নাম পুট্টিলাল। ফুলনের পরিবার ভেবেছিল একবার বিয়ে হয়ে গেলে হয়তো মেয়ে শান্ত হয়ে যাবে, তার এই মেজাজ কিছুটা হলেও কম হবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। পুট্টিলালের সাথে বিয়ে হওয়ার পরেই ফুলন দেবীর জীবনে নেমে আসে মহা বিপর্যয়। পুট্টিলাল ছিল অত্যন্ত কামুক স্বভাবের একটি লোক, সারাক্ষণই নেশায় বোধ হয়ে থাকতো। 11 বছর বয়সী ফুলনের সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করত, আর ফুলন সেটাতে বাধা দিলেই শুরু হতো মারধর। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে ফুলন একদিন ফিরে যায় বাপের বাড়ি। কিন্তু তখনকার সময় স্বামী সংসার ত্যাগ করা নারীদেরকে সমাজে ভালো চোখে দেখা হতো না, তাই বাপের বাড়ির লোকজনও ফুলনের কোনো কথাই শুনে না এবং তাকে আবার জোর করে ফেরত পাঠিয়ে দেয় পুট্টিলালের কাছে। মাত্র 11 বছর বয়স, তার মধ্যেই এত কিছু। আশা করি খুব ভালো করেই বুঝতে পারছেন কিরকম বিষিয়ে উঠেছিল ফুলনের ছোটবেলা। কিন্তু এখানেই শেষ নয়, এই পুরুষতান্ত্রিক সমাজে নারী হয়ে জন্মানোর আরো অনেক খেসারত দেওয়া বাকি ছিল ফুলনের। সাল 1979 জমির দলিল জাল করার অভিযোগে ফুলন, ওর কাকা এবং ওর কাকার ছেলে মায়াদিন, যে ফুলনকে চুলের মুঠি ধরে গ্রামের বাইরে বের করে দিয়েছিল, এই দুজনের বিরুদ্ধে একটা মামলা করেছিল। কিন্তু ফুলনের কাকা সেই সময় পুলিশকে টাকা খাইয়ে সেই কেসটা কোর্ট অব্দি পৌঁছাতেই দেয়নি। কেসটা ধামাচাপা পড়ে গেলেও এই বিষয়টা খুব গায়ে লেগেছিল ফুলনের কাকা এবং ওর ছেলে মায়াদিনের। তাই একদিন প্ল্যান করে একটা আংটি চুরির মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেয় ফুলনকে, এবং সেই দিন প্রথমবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল ফুলন।
3 দিনের জেল হয়েছিল তার, আর ওই 3 দিন ছিল ফুলানের জীবনের সব থেকে অন্ধকার 3টে দিন। কিছু রিপোর্ট অনুযায়ী জানা যায় জেলে থাকাকালীন ওই 3 দিন ধরে পুলিশের 2 জন উচ্চপদস্থ অফিসার এবং 3 জন জেল রক্ষী মিলে একাধিকবার ধর্ষণ করেছিল ফুলনকে। এবং এই ঘটনার পর ফুলান এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে মাসখানেক সময় লেগেছিল মোটামুটি সুস্থ হয়ে উঠতে। কিন্তু সুস্থ হয়েও রক্ষা হলো না ফুলানের। আমাদের সমাজের চিরাচরিত নিয়ম, এখানে ধর্ষণ হলে ধর্ষকদের কেউ কিছু বলে না, কিন্তু ধর্ষিতাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ফুলানেরও হয়েছিল ঠিক তাই। সুস্থ হতে না হতেই গ্রামের লোকজন জোর করে তাকে গ্রাম থেকে বার করে দেয়। আমি জানি না অন্য কেউ হলে সেখানে কি করতো, হয়তো নিজেকে শেষ করে দেওয়ার পথই বেছে নিত, কিন্তু ফুলান এত কিছু হয়ে যাওয়ার পরেও ফুলান হার মানেনি। গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর গ্রামের বাইরে একটা ভাঙাচোরা দুর্গা মন্দিরে গিয়ে আশ্রয় নেয় ফুলান এবং সেখানে নিজের মতো করে কোনো রকমের দিন কাটাতে থাকে। তারপর একদিন ডাকাত দলের একজন ফুলানকে সেই মন্দিরে দেখতে পায়। লোকটির নাম বিক্রম মাল্লা। এখানে দুটো থিওরি শোনা যায়। একটা থিওরি হচ্ছে ফুলানকে ওই মন্দিরে একা দেখতে পেয়ে ডাকাতরা তাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে। আবার আরেকটা থিওরি হচ্ছে বিক্রম মাল্লা ফুলানদের গ্রামেই থাকতো। সে জানতো ফুলান কতটা জেদি আর সাহসী, তাই সে নিজেই ফুলানকে তাদের ডাকাত দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আর বিক্রম মাল্লা সেই প্রস্তাবে রাজি হয়েই ফুলান প্রথমবারের মতো পা রেখেছিল ডাকাতির দুনিয়ায়। কিন্তু সেখানে গিয়েও রেহাই পায়নি ফুলান। ওই ডাকাত দলের নেতা ছিল বাবু গুজ্জার। বাবু গুজ্জার ঠাকুর সম্প্রদায়ের লোক, মানে তথাকথিত উঁচু জাতির লোক, আর বিক্রম মাল্লা নিচু জাতির। তাই বাবু গুজ্জার ডাকাত দলের নেতা হয়ে সমস্ত সিদ্ধান্ত নিত, আর ডাকাতির সমস্ত অপারেশন দেখত বিক্রম মাল্লা। এরকমই একদিন একটা জমিদার বাড়িতে ডাকাতি করার পর রাতে জঙ্গলে গিয়ে গা ডাকা দিয়েছিল সেই ডাকাত দল। জঙ্গলের মধ্যে তাঁবুর ভেতর একা বসেছিল ফুলান, আর ঠিক সেই সময় বাবু গুজ্জার তার তাঁবুতে ঢুকে পড়ে এবং ফুলানকে ধর্ষণ করার চেষ্টা করে। তাঁবুর ভেতর থেকে ফুলানের চিৎকার শুনে ছুটে আসে বিক্রম মাল্লা এবং ঝাঁপিয়ে পড়ে বাবু গুজ্জারের উপর। বিক্রম নানাভাবে চেষ্টা করে বাবু গুজ্জারকে আটকানোর, কিন্তু যখন কোনো কিছুতেই কোনো লাভ হয় না, তখন বিক্রম নিজের বন্দুক বার করে মাথায় গুলি করে খুন করে বাবু গুজ্জারকে। তারপর ফুলানকে নিয়ে ডাকাত দলের বাকি সদস্যদের সামনে গিয়ে নিজেই নিজেকে সর্দার ঘোষণা করে বিক্রম মাল্লা। সেই সময় দলের বাকি সদস্যরা বিক্রমকে সর্দার হিসেবে মেনে নিলেও ঠাকুর সম্প্রদায়ের অনেকেই সেটা মেনে নিতে পারেনি। অনেকের মুখেই শোনা যায় ফুলানের প্রেমে পড়েছিল বিক্রম, তাই সে এরকমটা করেছে। যাই হোক, এরপর শুরু হয় ফুলানের ট্রেনিং। বিক্রম নিজের হাতেই ফুলানকে বন্দুক চালানো সহ ডাকাতির আরো নানান রকম টেকনিক শেখাতে শুরু করে। এইভাবে সব মিলে ফুলানের দিন খুব ভালোই চলছিল। কিন্তু তারপর একদিন ওই ডাকাত দলেরই 2 জন পুরনো সদস্য জেল থেকে ছাড়া পেয়ে যায়। একজনের নাম শ্রীরাম, আরেকজনের নাম লালারাম। 2 ভাই, দুজনেই ঠাকুর সম্প্রদায়। বাবু গুজ্জার দলের নেতা থাকাকালীন কোনো অপরাধে জেল হয়েছিল এই দুজনের। তাই জেল থেকে ছাড়া পেয়ে যখন জানতে পারে কিভাবে বাবু গুজ্জারকে খুন করে বিক্রম মাল্লা দলের নতুন সর্দার হয়েছে, বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি শ্রীরাম আর লালারাম এবং সেদিন থেকেই প্ল্যান বানাতে শুরু করে বিক্রমকে দল থেকে সরিয়ে ফেলার। এদিকে দলের মধ্যেও ঠাকুর সম্প্রদায়ের অনেকে তাদের থেকে নিচু জাতের কাউকে নিজের নেতা হিসেবে কখনোই মন থেকে মেনে নেয়নি। তাই পুরো দলটা 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা দল চলে যায় শ্রীরাম আর লালারামের দিকে, আরেকটা দল চলে যায় বিক্রম মাল্লার সাথে। কিন্তু শ্রীরাম আর লালারাম তাতেও সন্তুষ্ট হয়নি, তাই তারা সিদ্ধান্ত নেয় বিক্রম মাল্লাকে চিরতরে সরিয়ে ফেলার। একদিন বিক্রম মাল্লা তার দলবল নিয়ে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিল, আর সেখানে সুযোগ বুঝে আক্রমণ করে শ্রীরাম আর লালারামের দল। 2 দলের মধ্যে শুরু হয় গোলাগুলি এবং সেই গোলাগুলিতে প্রাণ হারায় বিক্রম মাল্লা। আর বিক্রম মাল্লা মারা যাওয়ার পরেই আবার ফুলানের জীবনে নেমে আসে অন্ধকার। ছোটবেলা থেকে অনেক অত্যাচার সহ্য করেছে ফুলান, অনেক লড়াইও করেছে নিজে, কিন্তু এইবার ফুলানের জীবনে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, তারপর ফুলানের জীবন পুরোপুরি বদলে যায়। কি সেই ঘটনা, এবার সেটাই বলবো। বিক্রম মাল্লাকে শেষ করার পর শ্রীরাম আর লালারাম মিলে ফুলানকে তুলে নিয়ে যায় তাদের গ্রাম বেমাইতে। বেমাই আসলে ঠাকুরদের গ্রাম। সেখানে সবাই ফুলানের উপর খুব ক্ষিপ্ত, কারণ সবাই জানে ওর জন্যই বাবু গুজ্জারকে খুন হতে হয়েছে। তাই গ্রামের সবার কাছে ফুলানই দোষী। তাই শ্রীরাম আর লালারাম তাদের দলবল মিলে ফুলানকে নিয়ে গ্রামের মাঝখানে জড়ো হয় এবং সেখানে গোটা গ্রামের সামনে ফুলানকে উলঙ্গ করে দাঁড় করিয়ে মারধর করা হয়। হ্যাঁ, গ্রামের সবার সামনে। এবং তারপর গ্রামের ঠিক মাঝখানে একটা ছোট্ট ঘরের ভেতর নিয়ে গিয়ে প্রথমে শ্রীরাম এবং তারপর লালারাম এবং তারপর একে একে তাদের দলের আরো অনেকেই ওই ঘরের ভেতর ফুলানকে ধর্ষণ করে। অনেক রিপোর্ট অনুযায়ী জানা যায় প্রায় 23 দিন ওই ঘরের ভেতর বন্দী ছিল ফুলান এবং ওই 23 দিনে গ্রামের অনেক লোকজন বারংবার ওই ঘরের ভেতর যায় এবং ফুলানকে ধর্ষণ করে। এবং মনে রাখবেন, এই সমস্ত কিছু ঘটছে যখন ফুলানের বয়স মাত্র 18 বছর।
কিন্তু এত অমানুষিক অত্যাচারের পরেও ফুলান কিন্তু হার মানেনি। অন্যদিকে বিক্রম মাল্লার ডাকাত দলের একজন পুরনো সদস্য মান সিং এই ব্যাপারে জানতে পারে এবং সাথে সাথে চলে যায় ফুলানকে উদ্ধার করতে। মানসিং এর সাহায্যে প্রায় 23 দিন পর ওই ঘর থেকে পালিয়ে যায় ফুলান এবং সেখান থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় চম্বল উপত্যকার পাশেই একটা ছোট্ট গ্রামে। সেই সময় মানসিংই তার সেবা করে সুস্থ করে তোলে। তারপর সুস্থ হয়ে ওঠার পর একদিন ফুলান সন্ধেবেলা কাঠ সংগ্রহ করতে জঙ্গলে গিয়েছিল এবং ঠিক সেই সময় জঙ্গলের পথ ধরে যাচ্ছিল এক ডাকাত দল। ওই দলের সর্দারের নাম ছিল বাবা মুস্তাকিন। এরকম ভর সন্ধ্যাবেলায় জঙ্গলের মধ্যে এরকম একা একা একজন মহিলাকে দেখে একটু অবাকই হয়েছিলেন মুস্তাকিন। তাই সে নিজে থেকেই ফুলানের সাথে কথা বলতে যায়। তারপর ফুলান তার সাথে ঘটা সমস্ত অত্যাচারের কথা বাবা মুস্তাকিনকে জানায় এবং সবটা শুনে বাবা মুস্তাকিনই তার দলের কিছু সদস্যদের দিয়ে ফুলানকে একটা নতুন দল তৈরি করে দেন এবং সেই নতুন দলের সমস্ত অপারেশন দেখার দায়িত্বে ছিল মান সিং এবং তাদের নেতৃত্বে ছিল ফুলান দেবী। এবং এভাবেই ডাকাত সর্দার হিসেবে যাত্রা শুরু হয় ফুলান দেবীর। কিন্তু কে জানতো এই যাত্রা একদিন দেশের ইতিহাস বদলে রেখে দেবে। যাই হোক, নিজের দল তো তৈরি হয়ে গেল, এবার পালা প্রতিশোধের। সাল 1981। ফুলান একদিন তার দলবল নিয়ে পৌঁছায় পুট্টিলালের বাড়ি। পুট্টিলাল একসময় তার উপর যে অত্যাচার করেছে সে কথা কিছুতেই ভুলেনি সে। ফুলান দেবী প্রথমে পুট্টিলালকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে আনে। তারপর পুরো গ্রামের লোকের সামনে একটা খচ্চরের পিঠে উল্টো করে বসিয়ে বন্দুকের বাট দিয়ে এমন মার মারে পুট্টিলাল ওখানেই আধমরা হয়ে পড়ে। পুট্টিলালকে আধমরা করে যাওয়ার সময় পুরো গ্রামের লোককে একটা হুমকি দিয়ে যায় ফুলান। ফুলান বলে, এরপর থেকে এই গ্রামে যদি কেউ অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে করে তাহলে তাকে জানে মেরে ফেলবে ফুলান। এই ঘটনার পরে ফুলান দেবী উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ডাকাত হওয়ার পরেও গ্রামের মানুষরা তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে, কারণ মেয়েদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এই প্রথমবার কেউ প্রতিবাদ করছিল, তাও আবার তথাকথিত নিচু জাতির হয়ে। সেই সময় বিভিন্ন পত্রপত্রিকায় তাকে দস্যু সুন্দরী কিংবা বিউটিফুল ব্যান্ডিট কুইন নামেও ডাকা শুরু করে। এরপর ফুলন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে বসবাসকারী বেশ কিছু উঁচু বর্ণের লোক এবং জমিদার বাড়িতে লুটপাট চালায়, আর সেখান থেকে পাওয়া টাকা পয়সার বেশিরভাগটাই বিলিয়ে দিতে শুরু করে গরিব দুঃখী পিছিয়ে পড়া মানুষদেরকে। এছাড়াও অনেক অত্যাচারী জমিদার এবং ভূস্বামীদের অপহরণ করে সেই জমি কৃষকদেরকে ফিরিয়েও দিয়েছিল ফুলন দেবী। তাই পুলিশের খাতায় অপরাধী হলেও সাধারণ মানুষের কাছে ফুলন দেবী হয়ে উঠেছিল এক প্রতিবাদী ভাবমূর্তি। চম্বল আর তার আশেপাশের এলাকার মানুষজন তাকে সেই সময় দেবীর মতোই শ্রদ্ধা করত। কিন্তু পুরো দেশের মানুষের কাছে ব্যান্ডিট কুইন হিসেবে পরিচিতি পাওয়া তখনও বাকি ছিল ফুলন দেবীর। 14 ফেব্রুয়ারি 1981। এমনিতে তো ওই দিনটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে চিনি, কিন্তু 1981 সালের ওই দিন উত্তরপ্রদেশের ভেমাই গ্রামে রচনা হয়েছিল ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। এই সেই ভেমাই গ্রাম যেখানে 23 দিন ধরে ফুলনকে আটকে রেখে নির্যাতন চালিয়েছিল শ্রীরাম আর লালারামের দলবল। সন্ধে নামতে না নামতেই ভেমাই গ্রামে সেদিন বেজে উঠেছিল বিয়ের সানাই। চারিদিকে রং বেরঙের আলো দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ। সেই মণ্ডপের আশেপাশে হই হুল্লোড় আর গান বাজনায় মেতে উঠেছে সারা গ্রাম। গ্রামের ওই বিয়ের অনুষ্ঠানে ওই দিন শ্রীরাম আর লালারামেরও আসার কথা। আচমকা সেই সমস্ত আওয়াজ ছাপিয়ে শোনা যায় একটা গুলির শব্দ। সাথে সাথে হইচই শুরু হয়ে যায় চারিদিকে। গ্রামের লোকজন কোন রকমে সেখান থেকে পালিয়ে যে যার ঘরে ঢুকে পড়ে এবং জায়গাটা পুরোপুরি ফাঁকা হওয়ার পর গ্রামের ঠিক মাঝখানে জড়ো হয় 30-35 জনের একটা সশস্ত্র ডাকাত দল। ওই ডাকাত দলের সর্দার মাত্র 19 বছর বয়সী এক তরুণী। তার পরনে পুলিশের ভর্তি, কাঁধে বন্দুক আর কপালে বাঁধা একটা লাল কাপড়। ফুলন দেবী। ফুলন এক হাতে একটা বন্দুক আর অন্য হাতে একটা মাইক নিয়ে কড়া গলায় নির্দেশ দিলেন গ্রামের সমস্ত পুরুষদেরকে ধরে নিয়ে আসার জন্য। কথা মতো তার দলবল গ্রামের 22 জন পুরুষকে ধরে নিয়ে আসে গ্রামের মাঝখানে। তারপর সেই তরুণী সবাইকে হাঁটু গেড়ে বসিয়ে এক এক করে জিজ্ঞেস করতে শুরু করে, শ্রীরাম আর লালারাম এখন কোথায়? কিন্তু আফসোস, কেউ কোনো উত্তর দিতে পারেনি। ফুলনের চোখে তখন দাউ দাউ করে জ্বলছে প্রতিশোধের আগুন। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে এবার বন্দুক তাক করে আরো একবার জিজ্ঞেস করলো, শ্রীরাম আর লালারাম এখন কোথায়? কিন্তু এবারেও সবাই চুপ। আর নিজেকে আটকে রাখতে পারেনি সেই তরুণী। নিজের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে সেদিন বেমাই গ্রামে 22 জন পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে খুন করেছিলেন ফুলন। অনেক রিপোর্টে আবার বলা হয় যে ওই 22 জনের থেকে 2 জন নাকি পালিয়ে গিয়েছিল। সে যাই হোক, এক রাতে 20 জনকে খুন। এই ঘটনার সাথে সাথে গোটা দেশ জুড়ে হইচই শুরু হয়ে যায়। পরের দিন সকালে নিউজ পেপারগুলোতে একটাই হেডলাইন, বেমাই গণহত্যা। রাতারাতি গোটা দেশের মানুষ জেনে যায় ফুলন দেবীর ব্যাপারে। নড়ে চড়ে বসে সরকার। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং এই ঘটনার মরাল রেসপন্সিবিলিটি নিয়ে নিজের পদ থেকে রিজাইন করেন।
দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 15 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন ফুলনকে গ্রেফতার করার জন্য। কিন্তু চম্বল উপত্যকা থেকে ফুলনকে খুঁজে বার করে গ্রেফতার করা মোটেই সহজ কাজ নয়। অন্যদিকে ঠাকুর সম্প্রদায়ের অনেক মানুষ ততক্ষণে আন্দোলনের রাস্তায় নেমে পড়েছে। পরিস্থিতি যাতে কোনোভাবেই কমিউনাল দাঙ্গায় পরিণত না হয় সেজন্য উত্তরপ্রদেশ পুলিশের একজন আইপিএস অফিসার মিস্টার রাজেন্দ্র চতুর্বেদীকে পাঠানো হয় ফুলনের সাথে কথা বলার জন্য। রাজেন্দ্র চতুর্বেদী প্রথমে নিজের পার্সোনাল কানেকশনের মাধ্যমে ফুলন দেবীর আস্তানা খুঁজে বার করেন। তারপর একটা চিঠি লিখে ফুলন দেবীর সাথে দেখা করার আগ্রহ জানান। তারপর ফুলন দেবী অনুমতি দিলে মানসিং গিয়ে রাজেন্দ্র চতুর্বেদীকে ফুলনের ডেরায় নিয়ে আসে। সেখানে ফুলন দেবী রাজেন্দ্র চতুর্বেদীর পায়ের কাছে প্রথমে 501 টাকা রেখে তাকে প্রণাম করেন। রাজেন্দ্র চতুর্বেদী তখন ফুলনকে আত্মসমর্পণ করার প্রস্তাব দেন। ফুলন তৎক্ষণাৎই কোনো উত্তর দেয়নি, বরং মিস্টার চতুর্বেদীর জন্য নিজের হাতে রান্না করে তাকে খাওয়ান। তারপর ফুলন বলেন, আমি আত্মসমর্পণ করব, কিন্তু ভারত সরকারের কাছে আমার কিছু শর্ত আছে। তখন রাজেন্দ্র চতুর্বেদী তার কাছে তার শর্তগুলো জানতে চান। ফুলন দেবীর প্রথম শর্ত ছিল সে এবং তার দলবল উত্তরপ্রদেশে নয় মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করবেন, এবং দ্বিতীয় শর্ত ছিল তাকে এবং তার দলবলের কাউকেই ফাঁসির আদেশ দেওয়া যাবে না, এবং 8 বছরের বেশি কেউ জেল খাটবে না, এবং তৃতীয় শর্ত ছিল তার কাকার ছেলে মায়াদিনের দখল করা জমি তার পরিবারকে ফিরিয়ে দিতে হবে, এবং চতুর্থ শর্তটা ছিল তার ভাইকে একটা সরকারি চাকরি দিতে হবে, এবং এই শর্তগুলো যদি সরকার মেনে নেয় তবেই তিনি আত্মসমর্পণ করবেন। রাজেন্দ্র চতুর্বেদী ফুলন দেবীর দেওয়া সমস্ত শর্তগুলো সরকারকে জানান, এবং সরকারও ফুলন দেবীর এই সমস্ত শর্তে রাজি হয়ে যায়। তারপর বেমাই হত্যাকাণ্ডের প্রায় 2 বছর পর 1983 সালের 12 ফেব্রুয়ারি আত্মসমর্পণের দিন ঠিক হয়। সেই সময় ফুলন দেবী সারা দেশে এতটাই পপুলার ছিল যে প্রায় 8000 মানুষ ওই দিন জড়ো হয়েছিল ফুলনের আত্মসমর্পণ নিজের চোখে দেখার জন্য। হ্যাঁ, প্রায় 8000 মানুষের সামনে পরনে খাকি বর্দি, কাঁধে বন্দুক আর মাথায় লাল কাপড় বেঁধে স্টেজে উঠেছিলেন ফুলন দেবী। স্টেজে উঠে ফুলন প্রথমেই সবাইকে হাত জোর করে প্রণাম জানায়, এবং তারপর কাঁধ থেকে বন্দুক নামিয়ে দেবী দুর্গা এবং মহাত্মা গান্ধীর ছবির সামনে রাখেন, এবং সবশেষে কপালের লাল কাপড়টা খুলে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরে সরকার তার দেওয়া সমস্ত শর্তগুলো মেনে নিলেও একটা শর্ত শুধু মানেনি। বিনা বিচারেই সরকার তাকে 11 বছরের জন্য জেলে রেখেছিল। অবশেষে 1994 সালে ফুলন দেবী জেল থেকে মুক্তি পাওয়ার পর তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয় একটা কাল্ট ক্লাসিক সিনেমা ব্যান্ডিট কুইন। কিন্তু এত কিছুর পরেও কিভাবে পার্লামেন্টের সাংসদ হয়ে উঠেছিলেন ফুলন দেবী, এবং কেনই বা সাংসদ থাকাকালীন নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হয়ে মরতে হলো তাকে? ভিডিও শেষ অধ্যায়ে এবার সেই গল্পটাই বলবো। জেল থেকে বেরানোর পর ফুলন দেবী আর কখনো কোনো অপরাধ করেননি। তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে। সমাজবাদী পার্টির এক নেতা মোলায়েম সিং যাদব তার বিরুদ্ধে থাকা সমস্ত কেস তুলে নেন, এবং তার হাত ধরে এবার রাজনীতিতে পা রাখেন ফুলন দেবী। সাল 1996 লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে ফুলন দেবী প্রথমবারের মতো ভোটে দাঁড়ান। ঠাকুর সম্প্রদায়ের আন্দোলন এবং ঘোর বিরোধিতা থাকা সত্ত্বেও ভোটে জয়ী হন ফুলন দেবী। পরবর্তী সময় 1998 সালে লোকসভা উপনির্বাচনে অন্য একটা জায়গা থেকে ভোটে দাঁড়ালে তিনি হেরে যান। তারপর 1999 সালে তিনি আবারও মির্জাপুর লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। তারপর আসে সেই দিন 25শে জুলাই 2001। বিকেল বেলা ফুলন দেবী সংসদ থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরছিলেন। বাড়ির ঠিক গেটের সামনে পৌঁছে তিনি যখন গাড়ি থেকে নামলেন, ঠিক সেই সময় 3 জন আততায়ী ফুলন দেবীর উপর আক্রমণ করে। পকেট থেকে পিস্তল বার করে তার দিকে তাক করে 8 বার গুলি চালায় আততায়ীরা, এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন ফুলন দেবী। তাকে বাঁচাতে গিয়ে এক দেহরক্ষীও গুলিবিদ্ধ হয়। অনেক রিপোর্ট অনুযায়ী জানা যায় হসপিটালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ফুলন দেবীর। ওই ঘটনার 2-3 দিনের মধ্যেই পুলিশ গ্রেফতার করে ওই 3 জন আততায়ীদের, ধীরাজ রানা, রাজবীর এবং শের সিং রানা। পুলিশ প্রথমেই অনুমান করেছিল যে ভেমাই হত্যাকাণ্ডের নিহতদের সাথে এই 3 জনের কোনো লিঙ্ক রয়েছে। তারপর শের সিং রানা নিজেই ফুলন দেবীকে হত্যা করার কথা স্বীকার করে পুলিশকে জানায় তারা ভেমাই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্যই ফুলন দেবীকে হত্যা করেছে, এবং অবশেষে এভাবেই শেষ হয় দ্য ব্যান্ডিট কুইন ফুলন দেবীর গল্প। ফুলন কারো কাছে অপরাধী, কারো কাছে প্রতিবাদী। আপনার কি মনে হয়, ফুলন কি সত্যিই ভিলেন নাকি কেবল পরিস্থিতির শিকার? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি আপাতত এই ডকুমেন্টারিটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ডকুমেন্টারিতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, এবং এরকম আরো রিয়েল ক্রাইম ডকুমেন্টারি দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।